আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এই কথা জানান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখনও ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত বিজয় দিবসের আলোচনা সভা হলেও দেশে ফেরার প্রাক্কালের এই অনুষ্ঠান অনেকটা বিদায় সংবর্ধনায় রূপ নেয়। বক্তব্যের শুরুতেই দীর্ঘ দেড় যুগে যুক্তরাজ্য অবস্থানকালীন সময়ে নিরঙ্কুশভাবে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তারেক রহমান। বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। এখনও চক্রান্ত অব্যাহত রয়েছে জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচন সহজ হবে না বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। জনগণের মাঝে বিএনপির পরিকল্পনা সুস্পষ্ট রূপে তুলে ধরতে নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমি 1 বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানিয়ে লন্ডনের বিমানবন্দরে সমবেত না হতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে অভ্যর্থনা কমিটি করেছে বিএনপি। গত সোমবার গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভ্যর্থনা কমিটিতে বিএনপির 10 বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবেরা সদস্য হিসেবে রয়েছেন। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ফ্যাসিবাদী রাষ্ট্র নয়, বিএনপি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিত করতে চায় বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবে। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দিবস ভিত্তিক রাজনীতির গণ্ডি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে, তবুও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে কখনো সরে আসেনি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের 3.5 বছরে যেটা দেখিয়েছিলেন যে একটি দরিদ্র বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে, আমরা তো আবার সেটা চাই। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে, যে দেশে আছে, সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে সেভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সবকিছুর মধ্যে নোংরামি, ভ্রষ্টতা এবং
কপটতা জাতিকে উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না। আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা বলা দাবি করে, ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে। ওরা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ফেসিবাদের দোসরদের তোষামোদ করে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। আগামী নির্বাচন দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে জেতানো ছাড়া কোনো বিকল্প নাই। যদি আমরা কোনো কারণে নির্বাচনটা করতে না পারি, তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে, কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না, অভ্যুত্থানকারীদের লাভ হবে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ভারতকে উদ্দেশ্য করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে প্রতিবেশীদের কোনো উপদেশের প্রয়োজন নেই। বিগত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া প্রহসনমূলক নির্বাচনে ভারত একটি শব্দ উচ্চারণ করেনি। সেই ভারতের নসিহত অন্তর্বর্তী সরকারের কাছে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ভারতীয় দূতকে তলবের 3 দিনের মাথায় বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং নির্বাচনী সহযোগিতার কথা উল্লেখ করা হয়। এই প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। আমরা এই সরকার ডে 1 থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই, আমরা জানি আমরা কি করব। শেখ হাসিনা সহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বিকেল 3:30টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই লং মার্চ শুরু হয়। বিকেল 4টায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের লং মার্চ থামিয়ে দেয় পুলিশ। পরে জুলাই ঐক্যের সদস্যরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। পুলিশের ব্যারিকেড ও জুলাই ঐক্যের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত 50 লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান, যারা ভোটের জন্য নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। প্রবাসীদের প্রতি গুরুত্ব দিয়ে সরকার অনেক পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। যখন আমরা ইলেকশনের কথা বলি, আমার মনে হয় প্রবাসীদের এটা জানা উচিত। সবসময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, অনেক কথা অনেক সরকার বলছে, এটা দিতে হবে। এবং স্যার এইভাবে পারসিস্ট না করলে এটা হতো না। দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে। আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 175 থেকে 200 জন পর্যবেক্ষক আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আলোকে ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। তিনি আরও বলেন, বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে এখনো সময় আছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। আরও জানাচ্ছেন মিফতা গালিব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের সাথে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় 175 থেকে 200 জনের বিদেশি পর্যবেক্ষক পর্যায়ক্রমে আসবেন। বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। আসন্ন নির্বাচনে প্রার্থীদের সাথে অস্ত্র রাখার সাথে আচরণবিধির কোনো বিরোধ নেই বলেও জানান আক্তার আহমেদ। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 24-এর ডামি নির্বাচনে অংশ নিয়ে যারা গণহত্যার বয়ান তৈরি করেছে তারা আগামী নির্বাচনে অংশ না নিতে নির্বাচন কমিশনে লিগ্যাল নোটিশ দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা একটি লিগ্যাল নোটিশ নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের বরাবর প্রেরণ করেছি এবং আমরা জবাব চেয়েছি কেন এখন পর্যন্ত যারা হলো গিয়ে আওয়ামী লীগের পক্ষে, যারা হলো গিয়ে সম্মতি উৎপাদন করছে, আমরা কনসার্ন জানানোর পাশাপাশি আমরা কিন্তু লিগ্যাল নোটিশও দিয়েছি নির্বাচন কমিশনকে, যাতে করে 24-এর ডামি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যাতে করে কখনোই কোনোভাবেই যাতে করে এই 26-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে আমরা লিগ্যাল নোটিশ পৌঁছে দিয়েছি। সেই সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ড লাইনে যাওয়ার সময় এসেছে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে উৎসব মুখর ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার 6ষ্ঠ দিনের মতো রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। আগামী 2-1 দিনের মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহের ভিড় আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগামী 29 ডিসেম্বরের মধ্যে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। এই ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রার্থীদের দলের নিজস্ব প্যাডে সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর সই করা প্রত্যয়নপত্র মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়া প্রত্যেক প্রার্থীকে জামানত হিসেবে জমা দিতে হবে 50,000 টাকা। একটা নতুন পরিবেশ সৃষ্টি হলো, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ এবং সেই জন্যই সবাই চাচ্ছিল যে একটা সুন্দর, স্বচ্ছ, গ্রহণযোগ্য একটা জাতীয় নির্বাচন। আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান ইলেকশন কমিশন ইসলামী দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিগত 15 বছর, 15.5 বছরের ভোটাধিকার বঞ্চিত এই দেশবাসীকে আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব। রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব জানায়, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোহাম্মদ হাসি বেগমকে আটক করা হয়েছে। পরে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এদিকে ফয়সালের শ্যালকের দেয়া তথ্যে ডোবা থেকে হাদিকে গুলি করা অস্ত্রসহ 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। এদিকে শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে মাইক্রোবাস ভাড়া দিয়ে পালাতে সহায়তা করা মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। সেটা সম্ভব না হলে অবস্থার আরও অবনতির শঙ্কা আছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ, কিন্তু তার শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়। 2009 সালের পর আওয়ামী লীগের শাসন আমলে দেশে সংঘটিত প্রায় 5 শতাধিক গুমের ঘটনার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এই তথ্য জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এসব গুমের মাস্টার মাইন্ড ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বুধবার শতাধিক গুম খুনের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 21 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন এস এম আরিফ।
একটি দুটি নয় ৫ শতাধিক গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। এর মধ্যে শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ১। গাজীপুরে ৩ জন, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে ৫০ জনকে হত্যা এবং সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার ঘটনায় সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয় জিয়াউল হাসানের বিরুদ্ধে। কিভাবে গুম করে হত্যা করা হতো তার বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ১০০-ও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। প্রসিকিউশন বলছে আওয়ামী লীগ আমলে গুমের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউল হাসান। তার বিরুদ্ধে আরও ৩ শতাধিক গুম খুনের ঘটনার তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। সবকিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান। যে তার যে নিষ্ঠুরতা, তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এটা বাংলাদেশে আর কারো তুলনীয় নয়। বাকি আরও ৫ শতাধিক হত্যাকাণ্ডের বিষয়গুলো তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে। এগুলোকে ফর্মুলেট করে আলাদাভাবে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব, চৌধুরী আলম, ইলিয়াস আলী, হাফেজ জাকির, গোলাম কিবরিয়া মিহিন সহ আরও যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারেও বিস্তারিত তথ্য তখন আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এদিকে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ২। একই ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলে। আর ট্রাইব্যুনাল ১-এ জুলাই হত্যাকাণ্ডের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি শুরু হয়েছে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। এই মামলায় একমাত্র গ্রেপ্তার জুনায়েদ আহমেদ পলককে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ ৭ জানুয়ারি। SM আরিফ, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে সংকটে নিরসনে সরকার কাজ করছে বলে জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালদের প্রতারণা সবচেয়ে বড় বাধা। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করার আহ্বান জানান তিনি। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়, যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। প্রধান উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশে বাংলাদেশি প্রবাসীদের কাগজপত্র নিয়ে সমস্যা সৃষ্টি হয়। বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে এ কারণে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি। যে দেশে লোক পাঠাতে যায়, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়াতে শুধু ভুয়া কাগজের জন্য। একাধিক দেশে একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে, কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। ডক্টর ইউনূস বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব, কিন্তু বাংলাদেশ তারুণ্যের খনি। এত তরুণ জনশক্তি আর কোথাও নেই, তাই বাংলাদেশের কাছে পৃথিবীর অন্যান্য দেশকে আসতেই হবে। আমরা এমন একটা ভাগ্যবান জাতি যেখানে একটা অনন্য সোনার খনি আছে। আমাদের সেই সোনা ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খাড়া। আমরা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আশা করি আমরা সেই প্রতিবন্ধকতার থেকে মুক্তি পাব। পরে প্রবাসী কর্মী ও তাদের সন্তানদের জীবন বীমা সহ বিভিন্ন সুবিধার চেক বিতরণ করেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
8টি ভুয়া প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে 56 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই, ব্যাংকটির ইসি কমিটির সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি এবং সাবেক পরিচালক বশির আহমেদ সহ এর সাথে জড়িতদের নামে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানানো হয়, ব্যাংকটির এই সাবেক দুই পরিচালক পরস্পর যোগসাজশে তাদের কর্মচারীদের দিয়ে ভুয়া প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে এবং পাচার করেছে বলে অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় তাদের নামে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অমর একুশে বইমেলা নিয়ে শুরু থেকে অনিশ্চয়তা দেখা দেয়। চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের কথা জানালেও এক পর্যায়ে তা স্থগিত করে বাংলা একাডেমি। অবশেষে ভাষার মাসে হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার উদ্বোধনের সময় আগামী বছরের 20 ফেব্রুয়ারি বেলা 11টায় নির্ধারণ করা হয়। আর মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। এর আগে 2026 সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। পরে গত 28 সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অমর একুশে বইমেলা আয়োজন স্থগিত করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জ ব্যস্ততম শিল্পনগরী। এই নগরীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমই এর পক্ষ থেকে 6টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদেশে চিকিৎসারত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী, জেলা প্রশাসক রায়হান কবির, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিমউদ্দিন ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ অনেকে। প্রায় 2.5 ঘন্টা পর রাজধানীর লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বেলা 1:30টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল 4টার দিকে। আগুনের সূত্রপাত লালবাগের চেয়ারম্যান ঘাটের কাছে একটি প্লাস্টিক কারখানায় হলেও তা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি বাড়ি ও কারখানায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ঘটনাস্থলে যায়।